আরে কি শুরু করলি তুই? ঘুমাতে দিবি না নাকি? পাগল নাকি তুই? আজকে আমাদের বাসর রাত আর তুই বলছিস ঘুমাবি? এই বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল আমার। দেখ, ঘুমাতো কান খাস না। তুই হয়তো বা ভুলে যাচ্ছিস যে আমাদের বিয়েটা শুধু কনটাকেই মাত্র। কন্ট্রাক্ট করে হোক আর যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে নাকি? আমি তোর স্ত্রী না, আর আমাকে তোর স্ত্রীর অধিকার দিতেই হবে। দেখ, তুই এরকম করলে আমি কিন্তু হোস্টেলে চলে যাব। তোর এইখানে আর এক মুহূর্ত থাকবো না আমি। না না প্লিজ, যাস না। তুই এখানেই থাক, আর তোর কাছে আসবো না। কে জানতো তুই এতটা আনরোম্যান্টিক থাকবি? অন্য কাউকে বিয়ে করলে তাও এনজয়টা অন্তত করতে পারতাম। তো করলি না কেন? আমাদের ফ্রেন্ড সার্কেলে কি ছেলেদের অভাব ছিল? কত না ছিল, তাদের দেখে আমার উপরে হুমড়ি খেয়ে পড়লি। শেষমেশ বিয়ে করে ছাড়লি, তাও আবার চুক্তিতে। মাত্র কী লাভ বলতো এই 1 বছর বিয়ে করে? শুধু শুধু। তোকে বিয়ে করেছি আমি কি আর সাধে? বাড়িতে আমার বিয়ে ঠিক করেছে আমার চাচাতো ভাইয়ের সাথে। জানিস আমার থেকে অনেক বড়, আর আমি তাকে ভাই ছাড়া অন্য কোনো নজরে দেখি না। তাই মা বাবা আগামীকাল আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যখন তারা কালকে আসবে আর দেখবে তোর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে আর আমরা একই বাসাতে থাকি, তখন তারা চলে যাবে। আমাকে আর বিয়ের জন্য জোরাজুরি করবে না। আর 1 বছর পর আমার লেখাপড়াও শেষ হয়ে যাবে, তখন আমি বিদেশে চলে যাব। ও ভাই, তোর মাথাতে এত বুদ্ধি কোথায় রাখিস বলতো? আমার সাথে থাক, ঠিকই বুঝতে পারবি। এখন শর্ত ঘুমাতে দে। মুড উঠেছিল আমার, আর তুই রাজি হলি না। এই জেনারেশনে বন্ধুদের মাঝেও অনেক কিছু হয়, আর আমি তো তোকে বিয়ে করেছি। থাক, আনরোম্যান্টিক কোথাকার। কথাটা বলেই নেহা স্বাধীনের মাথায় থাপ্পড় দিয়ে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন মাথা চুলকাতে লাগে। কোথায় সে ঘুমাবে বুঝতে পারে না, তাই নেহার দিকে তাকিয়ে বলতে লাগে। আমি কোথায় ঘুমাবো? তুই কোথায় ঘুমাবি সেটা কি তোকে বলতে হবে আমার? আসো জান, আমার বুকে আসো, তোমাকে শক্ত করে জড়িয়ে ঘুমাই। ধ্যাত, সবসময় ফাইজলামি একদমই ভালো লাগে না। কোথায় আর ঘুমাবি? পাশে তো এতটুকু জায়গা, ঘুমা। না হলে পাশেই তো রুম আছে, ওইখানেও থাকতে পারিস। স্বাধীন আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। পাশের রুমে গিয়ে দেখে সুন্দর করে গোছানো একটা রুম। তারপরে স্বাধীন ঘুমিয়ে পড়ে। সকাল হতেই ঘুম থেকে উঠে পড়ে। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে নেহা কিচেনে রুমে রান্না করছে। নেহা স্বাধীনকে দেখতে পেয়ে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। আর তুই রান্না করতে পারিস? হ্যাঁ, পারি তো। রান্না বান্না সব করতে পারি, তোকে আদরও করতে পারবো। কিন্তু রাতে তো তুই করতে দিলি না। নেহা স্বাধীনকে তার কাছে টেনে নিয়ে এসে কথাগুলো বলে স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। তার কাছ থেকে নেহাকে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগে, দেখ, তুইও জানিস আমিও জানি আমাদের সম্পর্কটার সমাপ্ত কোথায়। তারপরেও এইসব করে লাভ কি বল? আর যদি ভুলবশত তোর পেটে বেবি চলে আসে, তখন কি হবে? কথাগুলো বলেই স্বাধীন পুনরায় তার রুমে চলে যায়। বই বের করে পড়তে লাগে। নেহা কফি বানিয়ে স্বাধীনের রুমে আসে। স্বাধীনকে কফি দেয় আর স্বাধীনের টেবিলের উপর থেকে ফোন নিয়ে স্বাধীনের খাটে শুয়ে থেকে টিপতে লাগে। তুই আমার ফোন নিলে কেন? দিয়ে বলছে আমার ফোন। না, দেব না। দেখি তুই কত জনের সঙ্গে প্রেম করিস, সবার সামনে তো ভদ্র সেজে থাকিস। দেখ, আমি প্রেম ভালোবাসা একদমই বিশ্বাস করি না। দে বলছি ফোন। আমার ফোনে অনেক সিক্রেট কিছু আছে, ওগুলো দেখে ফেললে আবার সমস্যা হবে। দিয়ে দে বলছি ফোন। স্বাধীন কথা বলতে বলতে চেয়ার থেকে উঠে নেহার দিকে যেতে লাগে। নেহা কফির মুখ দেখে স্বাধীনকে বাধা দিতে লাগে। এক পর্যায়ে নেহার উপরে স্বাধীন উঠে পড়ে। নেহার সঙ্গে জোরাজুরি করতে লাগে। এমন সময় হঠাৎ নেহার ব্রার ফিতায় হাত লাগতেই খুলতে যায়। নেহার সঙ্গে জোরাজুরি করতে লাগে। এমন সময় হঠাৎ নেহার ব্রার ফিতায় হাত লাগতেই খুলে যায়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। দেখ, তোকে একটা কথা বললে শুনিসই না। বলছি ফোন দে। আমার ফোনে অনেক জরুরি ডকুমেন্ট আছে। তাই বলে তুই এইভাবে? ছি, ভেবেছিলাম তুই অনেক ভালো। দেখ, ভুল বুঝছিস কেন আমাকে তুই? আর সরি। কথাটা বলেই মন খারাপ করে স্বাধীন ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। তারপরে একটা পিক বের করে সেদিকে তাকায়। একটু পর তার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে। তখনই নেহা পাশে এসে দাঁড়ায়। স্বাধীন দেখতে পেয়ে চোখ বন্ধ করে ফোন পকেটে পুরে নেয়।
আরে তুই কান্না করছিস কেন? আমি তো তখন তোকে এমনিতেই বলেছি। থ্যাট পাগল কোথাকার। তুই তো আমার স্বামী, সেটা চুক্তির হোক আর যেভাবেই হোক, এখন আমার উপরে তো সম্পূর্ণ অধিকার আছে। দেখ, আমি তোকে কখনো কোনো বিষয়ে মানা করি নাই, কিন্তু নেক্সট টাইম থেকে আমার ফোন হাতে নিবি না। তোর 2 হাত জোর করে বলছি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আর তোর ফোন আমি আর কখনোই নিচ্ছি না। আল্লাহই জানে এই ফোনের মধ্যে কোন মাইয়ার সঙ্গে ভেজাল করে রেখেছিস, তাই ফোন হাতে নিতেই দিস না। এখন আয়, আর কান্না করতে হবে না, খাবার রেডি করেছি, খাবার খেয়ে কলেজে যেতে হবে। হ্যাঁ চল, আই এম সরি তখনকার কারণে। তারপর নেহা আর স্বাধীন দুজনেই খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। এমন সময় নেহা ভীষণ খেলে স্বাধীন উঠে পানি গ্লাস এগিয়ে দিয়ে নেহার মাথায় হাত বুলাতে লাগে। আরে তুইও না, কোন দিকে নজর থাকে? তোরা মনোযোগ দিয়ে খাবার খেতে পারিস না। তুই চুপ কর তো। একে তো ভীষণ খেয়েছি, তার উপরে আবার জ্ঞান দেওয়া শুরু করেছিস। তোকে নিয়ে ভাবতেই যে খাবার খাচ্ছিলাম আর বেসন খেয়েছি। আমাকে নিয়ে ভাবছিস মানে? সেটাই তুই বুঝতে পারবি না, চুপচাপ করে খাবার খাতো। নেহার ধমক খেয়ে স্বাধীন খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ হলে দুজনে রুমে চলে যায়। স্বাধীন রেডি হচ্ছিল, এমন সময় নেহা ভেতরে ঢুকে পড়ে। স্বাধীনকে এমন অবস্থায় দেখবে কখনো ভাবতেও পারেনি। নেহা ড্যাব ড্যাব করে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। স্বাধীন ক্লাসের দিকে তাকিয়ে নেহাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চিৎকার করে তলে দিয়ে নিজেকে পিছিয়ে নেয়। পিছন ফিরে নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, তুই আমার রুমে এসেছিস কেন? আর এসেছিস ভালো কথা, রুমে একবার নক করে আসবি না? আমার সব দেখে ফেললি, সব কিছু আগলে রেখেছিলাম আমার স্ত্রীর জন্য। তো আমি কি? হ্যাঁ, আমি কি তোর স্ত্রী না? আমার জন্যই তো সব রেখেছিস। আর আমি না হয় দেখেছি, তো কি হয়েছে? এখন চুপ কর, এত কথা বলিস না। আর কিসের জন্য এসেছিস? দেখ না, এই ফিতাটা লাগাতে পারছি না কোনোভাবেই, পেছন দিক দিয়ে হাত দিতে পারছি না, তুই একটু লাগিয়ে দে না। কি? আমি? আর তোর লজ্জা করছে না এমনভাবে আমার কাছে আসতে, কাপড় ছাড়া? লজ্জা করবে কেন? হ্যাঁ, তুই তো আমার বিয়ে করা স্বামী। স্বামীর সামনে এইভাবে আসলে লজ্জা কিসের? উল্টো আরো সোয়াব আছে জানিস। আল্লাহই জানে এইভাবে আর কতদিন তোকে সহ্য করতে হবে। এদিকে আয়, লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যদি না থাকতাম তখন তুই কি করতি? হ্যাঁ? স্বাধীন নেহাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে লাগে। নেহা মিটিমিটি করে হাসতে লাগে। ফিতা লাগানো হয়ে গেলে নেহা স্বাধীনের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলতে লাগে, অন্যান্য দিন তো আমি নিজেই লাগাই, বাট আজকে স্বামীর কাছ থেকে লাগিয়ে নিলাম, দেখলাম কিরকম লাগে, বাট অনেক ভালো। কি কুত্তি, দাঁড়া। কথাটা বলেই স্বাধীন নেহাকে দৌড়ানি দেয়। নেহা দৌড়ে তার রুমে চলে এসে দরজা লাগিয়ে দেয়। রেডি হয়ে বাইরে বের হয়ে দেখে স্বাধীন সোফায় বসে আছে। নেহা রেডি হয়ে বাইরে বের হতে দেখে স্বাধীনও বাইরে বের হয়। নিচে এসে পার্কিং লট থেকে মোটর সাইকেল বের করতে যাবে এমন সময় নেহা বলে, আরে বাদ দে না, আজকে না তোকে নিয়ে ঘুরতে ইচ্ছে করছে, কলেজে যেতে ইচ্ছে করছে না। চল না কোথাও থেকে ঘুরে আসি, বাইক নিয়ে নয় রিক্সা নিয়ে। আজকে না, অন্য কোনো দিন। আর জানিস না ইম্পর্টেন্ট ক্লাস আছে। আর আজকে যদি কলেজে না যাই আর বাকি ফ্রেন্ডরা কি মনে করবে বল? ভাববে যে তোকে নিয়ে বাসর করছি। আর তোকে কোনোভাবে ছাড়তে চাই না, তাই কলেজেও আসিনি। ওরা যা ইচ্ছা তাই ভাবুক, তাতে তোর কি? হ্যাঁ, চল তো। আর তুই যতই সাধু হয়ে থাকিস না কেন, ওরা তোর কথা একদমই বিশ্বাস করবে না। বাঘ হরিণ পেলে তো স্বীকার করবেই। কথা বলেই নেহা হাসতে লাগে। স্বাধীন নেহার হাসির দিকে তাকিয়ে থাকে। একটু পর একটা রিক্সা এলে দাঁড় করিয়ে কলেজে চলে যায়। কলেজের মেইন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে মাটির এক সাইডেই তার সব ফ্রেন্ড সার্কেলরা বসে, আর ক্লাসরুমে না গিয়ে সেদিকে যায় স্বাধীন আর নেহা। অন্যদিকে স্বাধীন আর নেহার বান্ধবীরা তাদের নিয়ে কথা বলছিল। এমন সময় স্বাধীন আর নেহাকে দেখতে পেয়ে তারা হাতের ইশারা করে, অন্যদিকে স্বাধীন আর নেহার বান্ধবীরা তাদের নিয়ে কথা বলছিল। এমন সময় স্বাধীন আর নেহাকে দেখতে পেয়ে তারা হাতের ইশারা করে, স্বাধীন আর নেহা হাতের ইশারা করে, তারপর তাদের কাছে এসে বসে পড়ে। তা দোস্ত, বাসরাত কেমন হলো? বিড়াল কিভাবে মারতে হয় রে, আমাদের একটু শিখিয়ে দে। তুই আর আফসানা মিম যেইভাবে আবাসিক হোটেলে গিয়ে বিড়াল মারিস, ঠিক ওইভাবেই মারতে হয়।
আর আমারও এক্সপিরিয়েন্স নেই ভাই। তুই একটু বল কিভাবে মারতে হয়। ধ্যাত কি বলিস তুই, এসব মাঝে ঠিক আছে? আফসানা মিম আবার হোটেলে? কেন? যা সত্যি তাই বললাম। আমি তো ভুল কিছু বলিনি। আর এই মিম কথা বলছিস না কেন? আমি কি মিথ্যা বলেছি? ধ্যাত বাল, তোকে প্রশ্ন করে আমার ফুল হয়েছে। বাপ ক্ষমা করে দে। আর হাড়ের মধ্যে হাড্ডি ভাঙাতে হবে না তোকে। তো চুপ করে বসে থাক। যদি কোনো টপিক খুঁজে না পাস তাহলে পড়াশোনা নিয়ে চিন্তা কর। তাও আজে বাজে প্রশ্ন করবি না আমাকে। আরে বাল, ওর কথা বলিস না তো। কি একটা আনরোম্যান্টিককে বিয়ে করেছি। আগে যদি জানতাম তাহলে ওকে বিয়ে করতাম না, তোকেই বিয়ে করতাম। তুই সাইফুলকে বিয়ে করতে মানে? কেন শুনছিস না শরীফুল কত রোমান্টিক করে কথা বলছে? আর স্বাধীন একটা আন্দোলন। ঠিক কালকে এতটা কাছে গিয়েছিলাম, মনে হয় না কোনো স্বাভাবিক ছেলে এতটা কাছে মেয়ে পেয়ে ছেড়ে দিবে। দেখ, একদম তুই আমার জামাইয়ের দিকে নজর দিবি না, বুঝলি? আর তোর জামাই কি দেখতে কম সুন্দর নাকি? হ্যাঁ, ওকে নিয়ে সুখে থাক ভাই। আরে ভাই তোরা কি শুরু করলি? চুপ করবি তুই? তোদের এই কারণেই আমি বিয়েতে রাজি হতে চাচ্ছিলাম না, কিন্তু তোরাই তো সবাই জোর করে বিয়ে করে দিলি। এখন আবার ঝগড়া করছিস কেন? আর তোরা হয়তো ভুলে গিয়েছিস আমরা 1 বছরের চুক্তিতে মাত্র বিয়ে করেছি। 1 বছর পর ডিভোর্স হয়ে যাবে। তো এসব করে কী লাভ বল? যদি পড়াশোনা নিয়ে কিছু ডিসকাস করতে হয় কর, না হলে প্লিজ তোদের হাতে পায়ে দিয়ে বলছি এই টপিক ছাড়া কথা বল। স্বাধীনের কথা শুনে সবাই চুপ করে যায়। তারপর সবাই পড়াশোনার বিষয় নিয়ে কথা বলতে লাগে। স্বাধীন সবাইকে এক এক করে প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে লাগে। তখনই স্বাধীনের বান্ধবী স্বাধীনের কাছে গিয়ে বসে প্রশ্নটার উত্তর বুঝে নিতে লাগে। নেহার বিষয়টা কেন যেন খারাপ লাগে। তখনই মেয়েটা স্বাধীনের কোমরে হাত রাখে। নেহা রেগে একাকার হয়ে যায়। রিয়া, কি করছিস তুই? হ্যাঁ, পড়া বুঝে নিচ্ছিস? সমস্যা নেই, এত কাছে যেতে হবে কেন? আর হাত কোথায় রেখেছিস? তো কি হয়েছে? কাছে আসলে তোর সমস্যা কি? তুই এত কথা বলছিস কেন? নেহা যেন কথাই হারিয়ে ফেলে, কে বলবে বুঝতে পারে না। নেহা রেগে সেখান থেকে উঠে ক্লাসরুমে চলে যায়। স্বাধীন পাশ থেকে সব দেখে কিন্তু কিছুই বলে না। একটু পর ক্লাসের সময় হলে সবাই ক্লাসরুমে এসে বসে। স্বাধীন নেহার পাশে বসে। এটা দেখে নেহা স্বাধীনের কাছ থেকে উঠে দূরে গিয়ে বসে। স্বাধীন অবাক হয়ে যায় কিন্তু কিছুই বলে না। তারপর এক এক করে ক্লাস শেষ হলে কলেজ ছুটি হলে সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে রাস্তায় এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। স্বাধীন নেহার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, কিরে তোর আবার কি হলো? এত রেগে আগুন হয়ে আছিস কেন? তখন রিয়ার কারণে রেগে আছিস বুঝি? নেহা কিছুই বলে না, চুপ করে থাকে। একটু পর রিক্সা আসলে ইশারা দিতেই রিক্সা দাঁড়িয়ে যায়, উঠে বসে। স্বাধীন উঠতে যাবে এমন সময় নেহা ধাক্কা দেয়। স্বাধীন তাল সামলাতে না পেরে পড়ে গিয়ে রাস্তার সঙ্গে মাথা লেগে খানিকটা ফেটে যায়। নেহা সেদিকে না তাকিয়ে চলে যায়। পিছন ফিরে একবার তাকায়। স্বাধীনের এই অবস্থা দেখে অনেক মায়া হয়, কিন্তু কিছুই করে না। অন্যদিকে স্বাধীন পড়ে যেতে দেখে তার বন্ধুরা দৌড়ে আসে। স্বাধীনকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়, তারপর ব্যান্ডেজ করে গাড়ি করে বাসার সামনে নামিয়ে দেয়। স্বাধীন দরজায় গিয়ে কলিং বেল দেয়, কিন্তু দরজা খুলে না। তখনই ফোন বের করে নেহাকে ফোন করতে লাগে, কিন্তু রিসিভ করে না। তারপর টেক্সট করে, এখন যদি দরজা না খুলিস তাহলে হোস্টেলে চলে যাব। আর 1000বার বললেও কিন্তু আমি আর আসবো না। আমার লেখাপড়ার খরচ যেভাবেই হোক আমি জোগাড় করে ফেলবো। মেসেজটা সেন্ড করে একটু পর নেহা দেখে দরজা খুলে দিয়ে চলে যায়। স্বাধীন দরজা আটকিয়ে দেয়, তার রুমে চলে যায়। স্বাধীনের অনেক খারাপ লাগতে লাগে। নেহা তার সঙ্গে কোনো কথা বলছে না এই কারণে। তারপর ফ্রেশ হয়ে স্বাধীন পোশাক পরিবর্তন করে নেহার কাছে যাওয়ার জন্য বের হয়। নেহার দরজার সামনে এসে দেখে নেহা দরজা আটকে রেখেছে। স্বাধীন দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু নেহা দরজা খোলে না। স্বাধীন দাঁড়িয়ে থেকে থেকে তার রুমে চলে আসে, তারপর বই বের করে পড়তে লাগে। একটু পর কিচেন রুম থেকে শব্দ আসে। স্বাধীন পড়ার টেবিল থেকে উঠে কিচেন রুমে যায়, দেখে নেহা রান্না করছে। তারপর নেহার পাশে দাঁড়িয়ে নেহার সঙ্গে কাজে হেল্প করতে লাগে আর বলতে লাগে, কিরে তুই কোনো কথা বলছিস না কেন? তখন থেকে চুপ করে আছিস। কলেজে তখন কথা বললে না, বাড়িতে এসেছি তাও কথা বলছিস না, কি হয়েছে বল আমাকে। আমি তোর কে হই যে তোর সঙ্গে কথা বলতে হবে? তোর উপরে তো আমার কোনো অধিকার নেই যে আমি তা খাটাবো।
বুঝতে পারছি। তখন রিয়ার কথা শুনে তুই রেগে আছিস। আমি কি তোকে কিছু বলেছি? তুই অন্য একটা মেয়ের জন্য আমার উপরে রাগ দেখাবি? দেখ, ওদের থেকেও তুই আমার অনেক আগে থেকে ফ্রেন্ড, এইটা ভুলে যাস না তো। সেই সুবাদে তোর আমার উপরে বেশি অধিকার। হয়েছে, আর এত কথা বলতে হবে না। মা বাবা কালকে আসবে বলেছে, তারা 21 দিন থেকে চলে যাবে। তারপর থেকেই তুই আলাদা থাকতে পারিস। আবার যখন মা বাবা আসবে তখন তোকে বললে তুই আসিস, আর কোনো টেনশন করিস না। আমি যেহেতু একবার বলেছি তোর লেখাপড়ার খরচ চালাবো, তো আমি চালাবো। দেখ, আমি তো তোকে কিছু বলি নাই। তুই চুপ করে থাকলে আমার অনেক খারাপ লাগে। তোর বকবকানি না শুনলে অনেক খারাপ লাগে। প্লিজ এভাবে চুপ করে থাকিস না। নেহা কোনো কথা না বলেই রান্না করতে লাগে। স্বাধীন বকবক করে চলেছে, নেহা কোনো উত্তর দেয় না। রান্না করা শেষ হলে নেহা রুমে ঢুকে স্বাধীনের সামনে দরজা আটকিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়। তারপর রুমে গিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। তারপর ফোন থেকে পিকটা বের করে দেখতে লাগে। এমন সময় ফোন কল। স্বাধীন কি করবে বুঝতে না পেরে রিসিভ করে। বাবা, আর কতদিন এভাবে আমাদের কষ্ট দিবি বল দেখি? তোর কারণে তো আমরা তিলে তিলে মারা যাচ্ছি। তোর বাবা তার ভুল বুঝতে পারছে, তোকে ফোন করে, তুই ফোন রিসিভ করিস না। একটা বার তোর বাবার সাথে কথা বল না। কে আপনার ছেলে আর কাকে ফোন করেছেন? আপনার যে ছেলে ছিল সে মারা গিয়েছে। আর আরেকটা কথা, নেক্সট টাইম থেকে আমাকে আর ফোন করবেন না। আল্লাহ হাফেজ। কথাটা বলেই স্বাধীন ফোন কেটে দেয়। এমন সময় নেহা তার ব্যালকনিতে আসে। স্বাধীনের দিকে তাকায়। ফোন রেখে দিতে দেখে নেহা ভাবতে লাগে। নেহা, ওর প্রতি আর মায়া জড়ানো যাবে না। ও রিয়াকে ভালোবাসে, না হলে সবার সামনে তোকে অপমান করলো আর স্বাধীন কিছুই বললো না। কথাগুলো ভাবতে লাগে আর চোখ দিয়ে পানি বের হয়। নেহা হাত দিয়ে মুছে ফেলে। স্বাধীন নেহার ব্যালকনির কাছে এগিয়ে এসে বলতে লাগে। তোর কি হয়েছে আমাকে বল, আমি সলিউশন করার চেষ্টা করব। প্লিজ এভাবে চুপচাপ থাকিস না। আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু আমি কিন্তু চলে যাব। তো তোকে না করেছে কে? হ্যাঁ, আমি ছাড়া তো তোর আরো অনেকে আছে যার সঙ্গে গিয়ে থাকতে পারবি। আমি তো আর অনেকের মতো হট না, সেক্সিও না যে তুই আমার সঙ্গে থাকবি। আমি তো বয়স্ক বুড়ি। স্বাধীনের আর বোঝার কিছু বাকি রইল না যে নেহা তখন রিয়ার কারণে রেগে আছে। ও আচ্ছা, রিয়া কাছে গেল, কিছু হয় না। আর আমি তোর কাছে গেলেই বা আমি বাজে আর আমি উল্টাপাল্টা চিন্তা ভাবনা এসব বলিস তুই? হ্যাঁ, দেখ, রিয়া তো আমাকে ফ্রেন্ড হিসেবে টাচ করে, আর তোর তো সবসময় নেগেটিভ চিন্তাভাবনা। আমার এই কারণেই ভালো লাগে না। ও আচ্ছা, তো রিয়ার সাথে যা। ও তো কালকে নেগেটিভলি ডান্স করে না, বুকে গলায় ছোট টাচ করে, এগুলো তো নেগেটিভ টাচ না, তাই না? আমি টাচ করলেই নেগেটিভ হয়ে যায়। স্বাধীন আর কিছুই বলে না, রুমে চলে যায়। নেহা ব্যালকনিতে বেশ কিছুক্ষণ বসে থাকে, চিন্তা করতে লাগে। দেখ স্বাধীন, তো তোর বিয়ে করা জামাই, যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। তোর উচিত হবে মেয়েদের কাছ থেকে তাকে দূরে দূরে রাখা। উল্টো তুই তা না করে রেগে আছিস। যা স্বাধীন, গিয়ে তোর কাছে টেনে নে। কথাগুলো ভেবেই নেহা চোখ মুছে ফেলে। তার রুম থেকে বের হয়ে স্বাধীনের রুমে আসে। দেখে স্বাধীন পড়ার টেবিলে বসে পড়ছে। নেহা এসে স্বাধীনের উপরে বসে পড়ে। কি রে, তুই চেয়ার রেখে এখানে বসলি কেন? আমি পড়ছি, তুই দেখছিস না? আর আমি চ্যাপ্টার বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দে। আরে চেয়ারটা নিয়ে বয়, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আমার উপরে বসে থাকলে আমি তোকে কি করে বোঝাবো বল? স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে স্বাধীনকে। স্বাধীন হতভম্ব হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। চুপচাপ বোঝা, না হলে আবার জড়িয়ে ধরবো। আচ্ছা ঠিক আছে। তারপরে স্বাধীন নেহাকে বোঝাতে লাগে। অন্যদিকে নেহার সেদিকে কোনো মনোযোগই নেই, স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। স্বাধীন বারবার নেহার মাথায় থাপ্পড় দিয়ে বোঝাতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর টেবিল থেকে উঠে দুজনে খাবার খেতে আসে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন রুমে আসে, খাটের উপর শুয়ে মোবাইল দেখছিল। এমন সময় নেহা রুমে আসে বালিশ কাঁথা হাতে নিয়ে। কি রে, তুই আমার রুমে এসেছিস কেন এত রাতে, আর বালিশ কাঁথা নিয়ে হাতে নিয়ে? জামাইকে ছাড়া একা একা ঘুম আসে না, তাই চলে আসলাম তোর কাছে। দেখ, তোর এই ফাইজলামি করা আর যাবে না। ফাজলামি আর কই করলাম, একা থাকতে ভয় করে তাই তোর কাছে এসেছি। যখন আমি থাকতাম না, হোস্টেলে ছিলাম, তখন তুই কোথায় থাকতি? তখনও কি
একা থাকতি না? তখনকার কথা বাদ দে তো। তখন একা, এখন স্বামী আছে, তাকে রেখে একা থাকতে পারবো না। কথাটা বলে নেহা দরজা লাগিয়ে স্বাধীনের পাশে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ে। স্বাধীন কি করবে বুঝতে পারে না। লাইট অফ করে নেহার আর তার মাঝে কোলবালিশ রেখে শুয়ে পড়ে। এমন সময় নেহা কোলবালিশ উঠিয়ে ফেলে দেয়, পিছন থেকে স্বাধীনকে জড়িয়ে ধরে। কোলবালিশ ফেলে দিলি কেন? ধ্যাৎ, তোর আর আমার মাঝে কোলবালিশ কেন থাকবে? তোর আর আমার মাঝে কেউ যদি কোলবালিশের মতো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে একইভাবে পুড়িয়ে ফেলে দেব। 1 মিনিটও তাকে নিয়ে ভাববো না, এই বলে দিলাম। কথাটা বলে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। নেহাকে তার কাছ থেকে সরাতে নিলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হার মেনে স্বাধীনও নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম ভাঙতে দেখে সবকিছু অন্ধকার। হাত দিয়ে চোখে স্পষ্ট করলেই চুল দেখে নি নেহার চুল সব তার মুখের উপর দিয়ে পড়ে আছে। স্বাধীন সরিয়ে দেয়, চুলের ঘ্রাণ পাগল করে দিতে লাগে। তারপর উঠে ওয়াশরুমে চলে যায়, গোসল করে নেয়, তারপরে বাইরে বের হয়। তখনই নেহার ঘুম ভেঙে যায়। স্বাধীনকে এই অবস্থায় দেখে চোখ বন্ধ করে মিটমিট করে তাকিয়ে দেখতে লাগে। অন্যদিকে স্বাধীন পোশাক পরিবর্তন করে আয়নার সামনে দাঁড়িয়ে চোখগুলো আঁচড়াল ছিল। এমন সময় নেহা পেছন থেকে বলে ওঠে, যেভাবে নিজেকে পরিপাটি করছিস, মনে হচ্ছে আজকে কারোর সাথে ডেট করতে যাবি। ধ্যাত, তুইও না শুধু আজে বাজে কথা বলিস। ডেট করতে যাব কেন? এমনিতেই দেখিস না সবাই নিজেকে পরিপাটি করে যায়, তাদের থেকে ভিন্ন হয়ে যাব। তখন তারা বলবে নেহার জামাই ভিখারি সেজে কলেজে এসেছে। হয়েছে, আর আলো দিতে হবে না। আর তুই আজ কলেজে যাবি না, আমার ভালো লাগছে না, পেটে অনেক ব্যথা করছে। তুই যাবি না তো কি হয়েছে? তা আমিও কি কলেজে যাব না নাকি? আমার তো আর পেটের ব্যথা নাই। তুই শুয়ে থাক, কিছু লাগলে আমাকে ফোন করিস, চলে আসবো। তোকে একা কলেজে যেতে দেই আর তুই গিয়ে রিয়ার সঙ্গে ফুষ্টি নষ্টি শুরু করিস, তাই না? তা একদমই হবে না। আমি বলেছি তুই কলেজে যাবি না, তো কলেজে যাবি না। আমি সুস্থ হলে তখন গিয়ে তুই বন্ধুদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে নিস। এত কি বলিস না তুই? আমার যেরকম ফ্রেন্ড রিয়া ঠিক একই ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। আমি যেহেতু একবার বলেছি তুই কলেজে যাবি না, সো তো যাবি না, চুপচাপ এখানে বসে থাক। নেহার কথাই যেন স্বাধীন কোনো পাত্তাই দেয় না। সে রেডি হতে লাগে, নেহার রাগ হয়ে যায়। বেড থেকে উঠে স্বাধীনের কাছে যায়, চুলগুলো এলোমেলো করে দেয়, শার্টের প্রথম খুলে দেয়, ইন নষ্ট করে দেয়। কি হলো, এতক্ষণ ধরে রেডি হচ্ছি আর তুই কিনা সব? চোখ একদম চোপ। এত কথা বলছিস কেন? আমাকে এই অবস্থায় রেখে তুই কলেজে যাবি? তোর কি মনে মায়া নেই আমার জন্য? পোশাক চেঞ্জ করে সোজা কিচেন রুমে যাবি আর আমার জন্য রান্না করবি। যা, অনেক খিদে লেগেছে, সকাল কম হয়নি। ঠিক আছে, কি খাবি তুই? তুই যা পারিস তাই রান্না কর। তারপর স্বাধীন পোশাক পরিবর্তন করে কিচেন রুমে চলে যায়। তারপরে রান্না করতে লাগে। রান্না করা শেষ হলে টেবিলে গুছিয়ে রাখে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। চল, রান্না করেছি, খাবি চল। তুই কি পাগল? বুঝতে পারছিস না আমার অবস্থা? এখান থেকে উঠে 1 পা যাবার শক্তি আমার কাছে নেই, প্রচণ্ড ব্যথা করছে পেট। আর তুই কিনা সেখানে বলছিস উঠে খাবার টেবিলে যেতে। তো কি করব? তোকে কি এইখানে নিয়ে এসে খাইয়ে দেব নাকি আমি? তা দরকার হবে না, আমাকে কোলে তুলে নিয়ে টেবিলের কাছে নিয়ে যা, আমি খাবার খেয়ে নেই, আবার তুই আমাকে কোলে নিয়ে আসিস। তারপর স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। নেহা স্বাধীনের গলা জড়িয়ে ধরে, খাবার টেবিলের সামনে নিয়ে যায়, নেহাকে বসিয়ে দেয় চেয়ারে। তারপর খাবার বেড়ে দেয়, দুজনে খাবার খেয়ে নেয়। নেহার পেটে ব্যথা আরো দ্বিগুণ হয়, পেট ধরে কান্না করতে লাগে। নেহার পেটে ব্যথা আরো দ্বিগুণ হয়, পেট ধরে কান্না করতে লাগে। আচমকা কান্না করায় স্বাধীন অবাক হয়ে যায়। স্বাধীন চেয়ার থেকে উঠে নেহার কাছে আসে, মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে লাগে, নেহা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন এইভাবে? অনেক ব্যথা করছে আমার, কি করব বুঝতে পারছি না। ব্যথায় পেট ছিঁড়ে যাবার মতো উপক্রম হয়েছে। কি বলছিস তুই? এটা তো মোটেও ভালো লক্ষণ নয়। চল ডাক্তারের কাছে যাই। স্বাধীনের কথা শুনে নেহা রেগে তাকায়। আরে গর্ধপ, তুই কি কিছুই বুঝতে পারছিস না? এই পেটে ব্যথা ডাক্তারের কাছে গেলেও ঠিক হবে না, পিরিয়ডের ব্যথা শুরু হয়েছে। ও আচ্ছা, তা এখন কি করব? তোকে কিছুই করতে হবে না, আমাকে রুমে দিয়ে আয়, তাহলেই হবে। তারপর স্বাধীন নেহাকে কোলে করে তার রুমে রেখে আসে।
তারপর স্বাধীন রুমে বসে থেকে মোবাইল দেখছিল। এমন সময় নেহার চিৎকার যেন দ্বিগুণ হয়। স্বাধীনের ভয় হতে লাগে। কি করবে বুঝতে না পেরে, তার কোনো অভিজ্ঞতাও নেই কি করতে হয় এই সময়ে, তাই গুগলে সার্চ দেয়। বেশ কিছু টিপস পায়। তারপর কিচেন রুমে চলে যায়। গরম পানি করে একটা তোয়ালে নিয়ে নেহার রুমে আসে। গরম পানিতে তোয়ালে ভিজায়, কিন্তু নেহার পেটে কিভাবে ধরবে বুঝতে পারে না সে। এই তোয়ালেটা তোর পেটে চেপে ধর, দেখ বিয়ে ঠিক হয়ে যাবে আর আগের মতো অতটা ব্যথা করবে না। ব্যথাতে আমার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম, আর তুই কিনা বলছিস হাত দিয়ে ধরে রাখবো। কথাটা বলে নেহা চিৎকার করতে লাগে। স্বাধীন কি করবে বুঝতে পারে না। নেহার চিৎকার শুনে স্বাধীন ভয় পেয়ে যায়। নিজের অজান্তেই নেহার উপর থেকে ত্রিপিস সরিয়ে পেটের উপর তোয়ালে আর চেপে ধরে। ক্রমশই নেহার চিৎকার কমতে লাগে। স্বাধীন নেহাকে আরো ভালোভাবে তোয়ালেটা পেটে চেপে ধরে রাখে। দেখতে দেখতে নেহার পেটে ব্যথা ক্রমশই কমে যায়। স্বাধীন উঠে তার রুমে চলে যায়। অন্যদিকে নেহা ভাবতে লাগে, কি একটা বলদ রে বাবা, বুঝতেও পারে না কোন মেয়েদের পেটে ব্যথা করে, কিন্তু কিভাবে জানলো যে গরম পানির তাপ পেটে দিলে ঠিক হয়ে যায়? নাকি এর আগেও কোনো মেয়েকে ছিছি এসব। স্বাধীন রুমে বসে থেকে ফোন দেখছিল। এমন সময় রিয়া ফোন করে। কিরে, তোদের দুজনকে আজ কলেজে কোথাও দেখলাম না। কলেজে আসিসটি নাকি? না রে, আশা হয় নাই। হ্যাঁ, বুঝতেই পারছি নতুন নতুন বিয়ে করেছিস। রেখে কি আর কলেজে আসতে ইচ্ছা করে? নিশ্চয়ই দুজন অনেক এনজয় করছিস তোরা। দেখ, কি বলিস না তুই। আমাদের বিয়ে কি কারণে হয়েছে সেটা তোরা সবাই জানিস। তারপরও আজে বাজে চিন্তা তোরা কেন যে করিস। হয়েছে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে একই ফ্ল্যাটে থাকিস আর তোদের মধ্যে কিছুই হয় না, এটা বললে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা রাখি ফোন, এখন ক্লাসে স্যার আসছে। আরে শোন আমার কথা। দেখ, ফোনটা কেটে দিল। এদেরকে কিভাবে যে বোঝাবো। আর আসলে বিয়েটা করা ঠিক হয় নাই। লেখাপড়ার খরচ সেইভাবে হোক চালিয়ে নিতে পারতাম। নেহার বাবা মা আসুক, তাদের সঙ্গে পরিচয় হলে তারা চলে গেলেই আমি নেহার থেকে আলাদা হয়ে যাব। এভাবে থাকলে সবাই নেগেটিভ নিয়ে ভাবে আর উল্টাপাল্টা কথা বলবে। কিরে, কি ভাবছিস এইভাবে তুই? কখন থেকে ডাকছি রুমের মধ্যে থেকে, তোর কানে যায় না? শেষে উঠে আসতে হলো আমার। মানে কিছু বলবি তুই? হ্যাঁ, আমার না এই প্যাকেটটা লাগবে, প্লিজ নিজের ফার্মেসিতে কিনে দিতে পারবি? কি আর কিসের প্যাকেট? আরে গর্ত, বুঝতে পারছিস না এখন কি লাগে আমাদের সেই প্যাকেটটা? সত্যি আমি জানি না, বুঝিয়ে বল, না হলে কিভাবে আনবো। বুঝতে পারছি, তোকে বললে কোনো লাভ হবে না। তোকে এসএমএস করে দিচ্ছি, তুই নিচে গিয়ে দোকান থেকে নিয়ে আসিস। আর এই নে টাকা। কথাটা বলেই নেহা স্বাধীনের হাতে টাকা গুজে দিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন ভাবতে লাগে। কি এমন যে আমাকে বুঝিয়ে বলতে পারবি না? তখনই নেহার মেসেজ আসে। স্বাধীন দৌড়ে নিচে চলে যায়। ফার্মেসি গিয়ে দোকানদারকে মেসেজ দেখাতেই হেসে ওঠে। কি মামা বিয়ে করছেন বুঝি নতুন বউ, তাই মুখে বলতে শরম পায়, মেসেজ করে বলছে। সেটা ঠিক, আজ আপনি কি করে জানলেন যে নতুন বিয়ে করেছি আমি? এই বয়সে আমাদের এরকমই হতো। কথাটা বলে দোকানদার হাসতে লাগে। তারপর একটা প্যাকেট পেপার দিয়ে মুড়িয়ে দেয়। স্বাধীন টাকা দিয়ে সোজা বাসায় চলে আসে। নেহা রুমে কড়া নাড়ে। নেহা পারমিশন দিলে প্যাকেটটা হাতে দেয়। চলে আসতে যাবে, আবার ঘুরে নেহার কাছে যেয়ে বলে, ওর মধ্যে কি আছে যে দোকানদার আমার দিকে তাকিয়ে হাসছিল আর বলছিল নতুন বিয়ে? বলত, তোকে এসব জানতে হবে না, যা রুমে। আচ্ছা, তুই যে বলেছিলি আঙ্কেল আন্টি আসবে আজকে, কখন আসবে তারা? আমিও তো জানি না, ফোন করেছিল সেই 3 দিন আগে, আর ফোন করেনি। আমিও ফোন করিনি, কখন আসবে কে জানে। মানে আমি চাচ্ছিলাম যে আঙ্কেল আন্টি আসলে আমি বাসা থেকে চলে যাব। অনেকেই অনেক কথা বলে, আর তুই তো জানিস আমাদের বিয়েটা কেন হয়েছে। তোর সেটা শেষ হলেই তো হলো নাকি? তোর ইচ্ছা, তুই যা ভালো মনে করিস তাই করিস। কথাটা বলে নেহাও শুনে চলে যায়। স্বাধীন সেখানে আর না থেকে রুমে চলে আসে। দেখতে দেখতে দিনটা পেরিয়ে যায়। রাতে স্বাধীন রান্না করে খাবার টেবিলে নেহাকে ডাক দেয়। নেহা খাবার খাচ্ছিল, আবার সকালের মতো খাবার খেতে খেতে নেহা চিৎকার করে ওঠে। স্বাধীন ভয় পেয়ে যায়। খাবার রেখে নেহার কাছে যায়। নেহা তো স্বাধীনের হাত শক্ত করে জড়িয়ে ধরে। তারপর স্বাধীন পানি খাইয়ে নেহাকে নিয়ে তার রুমে চলে যায়। খাটে শুয়ে দিয়ে কিচেন রুমে গিয়ে পানি গরম করে তোয়ালা দিয়ে পেটে চাপ দিতে লাগে। এইভাবে অনেকটা রাত হয়ে গেলে স্বাধীন নেহার পাশে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। দেখে নেহা তার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীনকে তাকাতে দেখে নেহা চোখ বন্ধ করে ফেলে। স্বাধীন দেখেও না দেখার ভান করে ফ্রেশ হয়ে ব্যাগ কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নেহা কিছু বলতে গিয়েও বলতে পারে না, রাগে গজগজ করতে লাগে। অন্যদিকে স্বাধীন কলেজে চলে যায়। তারপরও তার বন্ধুদের কাছে গিয়ে বসে আড্ডা দিতে লাগে। তখনই পাশ থেকে রিয়া উঠে বলতে লাগে, কি রে, তুই যে একা, তোর বউয়ের সাথে আসিসনি? দেখ রিয়া, তুই ভালো করে জানিস আমাদের সম্পর্কটাকে, তারপরেও এই উল্টাপাল্টা কথা তুই কেন বলিস? হ্যাঁ, ফোনে উল্টাপাল্টা কথা বলেছিস, আমি কিছুই বলিনি। তোদের সঙ্গে আর কথাই বলবো না আমি। দেখ, তুই যতই না করিস না কেন, বিশ্বাস দেবে না। আর আমি তো তোকে ছোট থেকেই চিনি, তুই মোটেও এমন ছেলে না। তারপরও আমারও কেন যেন সন্দেহ মনে হয় নেহা যে পরিমাণ লুচি, একসময় তোকে না খেয়ে রেখে দিয়েছে। কথাটা বলেই সবাই হাসতে লাগে। স্বাধীনের অনেক রাগ হয়। সেখান থেকে উঠে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে লাগে। তখনই পাশে চেয়ার থেকে একটা মেয়ে স্বাধীনের দিকে হাতে গিয়ে দিয়ে বলে, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। বাসা, আপনি কে? আমাকে চিনতে পারবেন না। আমি আর আপনি একই ক্লাসে পড়ি, বাট কখনো কথা হয়নি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। কথাটা বলেই স্বাধীন মেয়েটার সঙ্গে হ্যান্ডশেক করতে লাগে। রিয়া পিছন থেকে দেখে কয়েকটা পিক তুলে নেয়। তারপর সেগুলো এডিট করে কাছে নিয়ে এসে নেহার কাছে পাঠিয়ে দেয়। নেহা পিকগুলো তো দেখে রেগে একাকার হয়ে যায়। কাছে থাকা জি টেবিলটা হাত দিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে। পুরো ঘর তছনছ করে ফেলে। অন্যদিকে স্বাধীনের কলেজ ছুটি হলে বাসায় চলে আসে। দরজায় কলিং বেল দিলে দরজা খুলে না, চাবি দিয়ে খুলে ভিতরে আসে। নেহার রুমে দরজা খোলা দেখে দেখেনি, আর রুমটা তছনছ হয়ে আছে, ভয় পেয়ে যায়। তখনই দেখে রক্তে লাল হয়ে আছে ফ্লোর। ধীরে ধীরে রক্তই ইশারা করে যেতেই দেখে নেহা ব্যালকনিতে বসে আছে। স্বাধীন ধরে নেহার কাছে যায়, হাত তুলে দিয়ে বেঁধে দিতে দিতে বলে, কি করেছিস তুই? হ্যাঁ, কেউ এভাবে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে? হাত কেটে গিয়েছে, রক্তে লাল হয়ে আছে। এভাবে রক্ত বের হতে থাকলে তো তুই মারা যাবি। আমি মারা গেলে তাতে তোর কি? হাত তুই তো তখন বেশ অন্য মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবি। দেখ, কি বলিস এসব তুই? হ্যাঁ, তারপর নেহা স্বাধীনের দিকে ফোনটা এগিয়ে দেয়। স্বাধীন পিকগুলো দেখে অবাক হয়ে যায়, তার নিজেরও রাগ হতে লাগে। বিশ্বাস করে এই ছবিতে দেখছিস তা এডিট করা। হ্যাঁ, মেয়েটার সঙ্গে আমি কথা বলেছি, হ্যান্ডশেক করেছি, বাট তুই দেখছিস কাঁধে হাত দেওয়া, কিস করাটা সম্পূর্ণ এডিট করা। আর আমি তো তাকে আজকের আগে কখনো দেখিনি। ব্যাস, অনেক অভিনয় করেছিস তুই, আর অভিনয় করতে হবে না। দরজা খোলা আছে, তুই বাহির হয়ে যেতে পারিস। তোকে দরকার হবে না। আর ডিভোর্স, এটা তোকে সময় মতো পাঠিয়ে দেব। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। স্বাধীন অবাক হয়ে যায়, এখন আবার কে আসলো। তারপর উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে দুটা মধ্যবয়স্ক লোক। স্বাধীনকে দেখে তারা যেন অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম, কাকে চান? বাবা, এটা নেহার বাসা না। ভিতরে আসেন, বসেন বসেন। তা বাবা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, এর আগে কখনো তো দেখিনি। স্বাধীন কিছু বলতে যাবে, এর আগে নেহা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগে, মা কই আমার ফ্রেন্ড? ও আচ্ছা, থাকো বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না আন্টি, সমস্যা নেই, আপনারা থাকেন, আমি আসছি। মিথ্যা বললে কি আর হয় বাবা, বসো, এখানে কথা বলি। মা, কথা বলতে হবে না, তুই বাসা থেকে চলে যা। আর মা, তোমরা তো এসেছো আমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো, আমি রেডি তোমাদের সঙ্গে যাওয়ার জন্য, আর তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করার জন্য। এতদিনে তোর মাথাটা অন্তত খুলেছে। একটু আগে তো আসলাম, কালকে যাই, আজকে যেতে হবে? হ্যাঁ বাবা, আবার কিছুদিন পর থেকে পরীক্ষা শুরু হবে, তখন এইসব প্যারা দিতে পারবো না, চলো বাড়িতে যাব। নেহার কথা শুনে স্বাধীনের অনেক কষ্ট লাগে, কিন্তু বুঝতে দেয় না। দরজা দিয়ে বের হয়ে বাইরে চলে আসে। কি করবে সে নিজেও জানে না। তখন রিয়া তার সামনে এসে গাড়ি দাঁড় করায়। কে তুই? এইখানে দাঁড়িয়ে আছিস ব্যাগ কাঁধে নিয়ে, বাসায় যাসনি? সে বলিস না, নিহার মা বাবা এসেছেন, তাই আমাকে ফ্রেন্ড পরিচয় দিয়েছে আর বের হয়ে যেতে বলেছেন, তাই বাইরে এসে অপেক্ষা করছি। তারা চলে গেলে ঘর থেকে আমার কাপড় চোপড়গুলো নিয়ে হোটেলে চলে যাব। ও আচ্ছা, তানিয়া তোকে অভিনয় করার জন্য বিয়ে করেছে? তা অভিনয়
না সব সত্যি কথা বলে নেহাকে আর তার বাবা মাকে। হ্যাঁ, বুঝতে পারলাম না ওর মাথায় কি হয়েছে। এতদিন চিন্তা করতে করতে মুহূর্ত বিয়ে করবে না বলে এখন আবার আঙ্কেল আন্টির সামনে করে বলছে সে বিয়েতে রাজি, তাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। আরে বাদ দে, চল আমার সাথে। কোথায় যাব? কোথায় যাবি মানে? আমার সঙ্গে আমার বাসায় চল। আমি একাই থাকি ফ্ল্যাটে, নিয়ে 2টা রুম আছে, তুই থাকতে পারবি। হোস্টেলে থাকতে হবে না, জানি তোর কষ্ট হবে। হোস্টেলে থাকতে আমার সঙ্গে থাকলে তোর কোনো সমস্যা হবে না। না ভাই, আমি আর কোনো জ্বালাই পড়তে চাই না, আমি হোস্টেলেই শান্তিতে থাকতে পারবো, তুই যা। স্বাধীন রিয়ার সঙ্গে কথা বলছিল এমন সময় স্বাধীন রিয়ার সঙ্গে কথা বলছিল এমন সময় নেহা তার মা বাবাকে নিয়ে ব্যাগ গুছিয়ে রুমের এই অবস্থা রেখেই চলে আসে। নিচে এসে স্বাধীনকে কারোর সঙ্গে কথা বলতে দেখে সেদিকে তাকায়। হাত দেখে নেহা বুঝতে পারে কোনো মেয়ের হবে। তখনই সেই পিকটার কথা মনে পড়ে যায়। আরও রাগ হতে লাগে, গাড়িতে উঠে বসে। জোরে দরজা লাগায়। নেহার মা বাবা ভয় পেয়ে যায়। নেহামা কি হয়েছে তোর? দেখছি আসার পর থেকে রেগে আছিস। আর হাতে কি হয়েছে? সেই তখন লক্ষ্য করেছি কিন্তু বলিনি। কিছুই হয়নি, এই একটু হাতে আঘাত লেগে কেটে গিয়েছে। রক্ত বের হচ্ছে টপ টপ করে, আর তুই বলছিস একটু হাতে আঘাত লেগেছে? ড্রাইভার সাহেব, একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করেন তো। অন্যদিকে নেহা চলে যেতেই স্বাধীন চাবি দিয়ে দরজা খুলে তার রুমে চলে যায়। ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিয়ে বাইরে চলে আসে। দরজা আটকে চাবিটা দারোয়ানের কাছে রেখে স্বাধীন চলে যায় হোস্টেলে। 3 মাস পর। মা, আমি আর এত খেতে পারবো না। আর ভাবি, তুমি কি শুরু করলে বলো তো? খাইয়ে খাইয়ে কি তোমার মতো আমাকে মোটকু করে ফেলবে নাকি? তখন তো দেখবে তোমার এই দেওরকে দেখে কোনো মেয়ে পাত্তা দেবে না, সবাই দূরে দূরে দৌড়াবে। তা হতে যাবে কেন? আমার যে হ্যান্ডসাম দেবর, তা যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। স্বাধীনের ভাবির কথা শুনে স্বাধীনের মা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ভাবি প্লিজ ছেড়ে দাও, আর খেতে পারবো না, পেট ফুলে ঘাম হয়ে গিয়েছে। এইটুকুতেই? তোর মতো থাকতে 2 কেজি চালের ভাত একসঙ্গে খেয়ে ফেলতাম, আর 1 প্লেট ভাত খেতেই হিমশিম খেয়ে যাচ্ছিস। তোরা যে কি করবি জীবনে? বাবা ওর কথা বাদ দেন, অফিসে যাব। শেখ ইন্ডাস্ট্রির সাথে বড় একটা ডিল হবে আজ, তাই ভাবছি স্বাধীনকেও সাথে নিয়ে যাব। ওনারাও স্বাধীনের সঙ্গে পরিচিত হলো। আজ না হয় কাল স্বাধীনকে তুই তো সব কিছু দেখতে হবে। আমার কোনো শখ নেই, কিছুদিন হলো পরীক্ষা দিয়ে বাসায় এসেছি, ঘুরবো ফিরবো আনন্দ করব, তারপর অফিসের দায়িত্ব বুঝিয়ে নেব। এর আগে যদি জোরাজোরি করো তাহলে কিন্তু আমি আমার দূরে চলে যাব। না 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 বাবা, কি বলছিস তুই? দূরে যাবি কেন? তোর যা ইচ্ছে তাই করিস। তোর ইচ্ছা যদি হয় তখন অফিসের দায়িত্ব বুঝে নিস। তোর ভাই তো আছে, আমিও তো আছি। কিন্তু বাবা ও যদি এখন থেকে বড় বড় ডিল কীভাবে সামলাতে হয় তা না জানে, তাহলে অফিসের দায়িত্ব পেলে তো হিমশিম খেয়ে যাবে। আচ্ছা ভাই, তোমার ভাইয়া যেহেতু এত করে বলছে, তুমি না আজকে তোমার ভাইয়ের সাথে গিয়ে দেখো কেমন হয়। যদি ভালো না লাগে তাহলে আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে ভাবি, আমি কিন্তু শুধু তোমার কথাতেই রাজি হলাম, না হয় রাজি হতাম না। দেখলে বাবা, তোমার ছেলে তোমার কোনো কথাই রাখে না, আর ভাবি যাই বলে তাই করে। স্বাধীনের ভাইয়ের কথা শুনে সেখানে সবাই হাসতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিচে আসতেই স্বাধীনের ভাই স্বাধীনকে নিয়ে অফিসে চলে যায়। তারপর একটা ফাইলে গিয়ে দেয়। স্বাধীনকে সম্পূর্ণ পোস্টে বলে, এখানে সব কিছু লেখা আছে। প্রজেক্টের লাভ, মুনাফার হার, কত % ইনভেস্ট করতে হবে। এখন A to Z আর আমাদের কাজ থাকবে ক্লায়েন্টের ভালোভাবে বোঝানোর জন্য। ভাইয়া সবই ভালো লাগলো, শুধু একটা জিনিসই ভালো লাগলো না, সেটা হলো প্রোডাক্ট কোয়ালিটি অনেকটাই লো দেখাচ্ছে। আমাদের প্রোডাক্ট কোয়ালিটি বাড়াতে হবে। লাভ কম হোক, প্রোডাক্টিভ কোয়ালিটি ভালো থাকলে আমাদের আরও অনেক বড় বড় ঢিল আসবে। কিন্তু আমাদেরও তো কিছু লাভ করতে হবে। লাভ তো হবে, এখন হয়তো 50% লাভ হচ্ছে, তখন 20% লাভ হবে, 50% কমে যাবে। যখন ভালো প্রোডাকশন দিয়ে সবার মন জয় করতে পারবো, তখন তারা বেশি দাম দিয়েও প্রোডাক্ট কিনতে পিছপা হবে না। সত্যি তো ভাই, তুই একটা জিনিয়াসদের মতো কথা বলেছিস। আমি এখনই ফাইলটা ঠিক করে নিয়ে আসছি। আর তুই কি খাবি বল, আমি পাঠিয়ে দিচ্ছি। না ভাইয়া, কিছুই খাবো না, তুমি একটু তাড়াতাড়ি করো। আর আমাকে একটু বের হতে হবে, বন্ধুদের সঙ্গে একটা জায়গায় যাব। ঘোর ঘোর, মজা এনজয় যা করবি এখনই কর। যখন বিয়ে করবি তখন আর পারবি না। এই দেখ, আমি আগে কত ঘুরতাম বন্ধুদের সঙ্গে। প্রত্যেক মাসে 2-3টা ট্রিপ দিতাম।
আর এখন ঘর আর অফিস ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। কথাটা বলিয়ে হাসতে হাসতে ফাইলটা নিয়ে সেখান থেকে স্বাধীনের ভাই চলে যায়। স্বাধীনও হাসতে লাগে। ফোন বের করে দেখতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। ফাইল ঠিক করে নিয়ে স্বাধীন আর তার ভাই রওনা দেয় কোম্পানির উদ্দেশ্যে। একটু পর নিয়ে পৌঁছায় কনফারেন্স রুমে চলে যায়। তারপর স্বাধীনের ভাই ফাইলটা সম্পূর্ণ বোঝাতে লাগে। স্বাধীন তাদের দিকে তাকিয়ে দেখে খুব একটা মনোযোগ দিচ্ছে না। স্বাধীন বুঝতে পারে তারা এই ডিলটা নিতে ইচ্ছুক নয়। ভালোভাবে বসে বলতে হবে, তাই স্বাধীন উঠে তার ভাইকে কানে কানে কিছু বলতেই সে বসে যায়। তারপর স্বাধীন উচ্চ গলায় বলতে লাগে। স্বাধীনের কথা সবাই মনোযোগ দিয়ে শুনে করতালি দিতে লাগে। সবাই ডিলটাতে সাইন করে দেয়। কনফারেন্স রুম থেকে সবাই চলে গেলে স্বাধীনের ভাই স্বাধীনকে জড়িয়ে ধরে। বাবার সাথে সে ছোট্ট থেকে কফি সামলাচ্ছে, কত ডিল কনফার্ম করলাম, কিন্তু এটার ইচ্ছে ছিল অনেক আগে থেকে, কিন্তু আমার কথার ধরন তারা বুঝতে পারে নাই। তুই যদি না থাকতে তাহলে এই দিনটা আজ পেতাম না। আরে ভাইয়া বাদ দাও না, এরা বিদেশি না, বাংলাদেশের মতো এত কথা তারা পছন্দ করে না। স্ট্রেট কাট বললে এরা বুঝতে পারে, এটাই বিজনেস পলিসি। আচ্ছা ভাই, তাহলে তুই এখন যেতে পারিস, আমি অফিসে চলে যাব। আর এই নিয়ে কার্ড, তোর যা ইচ্ছা তুই তা খরচ করিস। তারপর স্বাধীন তার ভাইয়ের কাছ থেকে কার্ড আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার বন্ধুদের সঙ্গে ড্রাইভ করতে লাগে। তারপর সবাই একটা নদীর পাড়ে গিয়ে গাড়ি দাঁড় করায়। সবাই আনন্দ করতে লাগে। আনন্দ করতে করতে বিকেল হয়ে যায়। রাত বলে সবাই বারবিকিউ পার্টি দেয়। সবাই তাদের কথা বলছিল, এমন সময় স্বাধীনের এক বন্ধু বলতে লাগে। সবাই চিৎকার দিয়ে ওঠে। অনেকদিন পর বিয়ে খাবে তারা। তখনই স্বাধীনের কাছে এক বন্ধু এসে বলতে লাগে, সো নাইস, তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, আগামীকাল আমার চাচাতো বোনের বিয়ে। তোমাদের সবার ইনভাইট, সবাই কিন্তু চলে আসবে। অনেক মজা হবে বিয়েতে, অনেক মজা করব আমরা। হ্যাঁ ঠিক বলেছিস তুই। তারপর রাত গভীর হলে সবাই যে যার বাসায় চলে যায়। স্বাধীন বাসায় গিয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালের দিকে ঘুম ভাঙে। নিচে আসতেই স্বাধীনের ভাবি স্বাধীনকে কফি দেয়। থ্যাংক ইউ ভাবি। আর ধন্যবাদ দিতে হবে না, এখন এই বাড়িতে আর একটা মেহমান নিয়ে আসো। আমার কাজকে একটু সহজ করে দাও। এই ভাইটাকে এতদিন হলো সামলাচ্ছি, আর একা একা পারছি না, ভালো লাগছে না আমার। কালকে ভাইয়া যে কথা বলেছে, এতে আমার বিয়ে করার সব শখ ঘুচে গিয়েছে। আমি আর বিয়ে করতে চাই না। বাবা, তোমার যদি কষ্ট হয় কাজের মেয়ে নিয়ে রাখো না। তোমার ভাইয়া তোমাকে কি বলেছে? আর কাজের মেয়ে রাখলে বাবা আর মা তোমার ভাইয়া খাবার খেতে পারে না, তারা ভালোভাবে রান্না করে না আর অপরিষ্কার থাকে। আর তোমার ভাইয়ের আজকে হেলা হচ্ছে। আরে ভাই, আমি তোকে কি বললাম? আমি তো উল্টো তোকে বললাম বিয়ে কর। ভাই, বিয়েতে অনেক মজা। এখন অভিনয় করা হচ্ছে, তাই না? তুমি কি বলছো তা আমি ভালো করেই জানি। তারপর স্বাধীনের ভাবি কোমরে কাপড় গুজে স্বাধীনের ভাই দেখে, সেখান থেকে দৌড় লাগায়। স্বাধীনের মা বাবা স্বাধীন সবাই হাসতে লাগে। তা বাবা, বৌমা তো ঠিক কথাই বলেছেন, তোর বয়স তো আর কম হলো না, কয়েকদিন পর অফিসে সামলাবি, বিয়েটা কর। বাবা, আমার ইচ্ছে হলে তোমাদের তখন বলবো, তোমরা যখন মেয়ে দেখো তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। প্লিজ এখন এইসব নিয়ে কথা বলো না। ও আচ্ছা, ঠিক আছে। তোকে তো বলতে ভুলেই গেছিলাম, আমার একটা ফ্রেন্ডের মেয়ের বিয়ে আজকে, আমাদের সবাইকে ইনভাইট করেছে, আমরা সবাই যাব, সঙ্গে তো কেউ যেতে হবে। কি বলো বাবা, আমি তো যেতে পারবো না। আমার এক ফ্রেন্ডের চাচাতো বোনের বিয়ে আজকে, তাকে কথা দিয়েছি আমি যাব, তাই তোমরা সবাই যাও। আমি না হয় আমার ফ্রেন্ডের চাচাতো বোনের বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আমরা সবাই একটু পরে বের হব। যেতে বলেছে অনেক দিন আগেই, কিন্তু বিয়ের দিন যাচ্ছি, তাই কি যে করে আমাকে। কথাটা বলেই স্বাধীনের মা বাবা উঠে তাদের রুমে যায় রেডি হওয়ার জন্য। স্বাধীন কফি শেষ করে খাবার খেয়ে নেয়। তারপর রুমে গিয়ে একটা লম্বা ঘুম দেয়। ফোনের শব্দে ঘুম ভাঙে, হাতে নিয়ে দেখে তার বন্ধু। এখনো কি তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? তোর বাসার সামনে কখন থেকে দাঁড়িয়ে হরেন দিচ্ছি, 5 মিনিটের মধ্যে তুই যদি না আসিস তাহলে তোর দরজা ভেঙে তোকে উঠিয়ে নিয়ে আসবো শালা। আচ্ছা, আর ওয়েট দ্বারা তোদের দরজা ভাঙতে হবে না, আমি আসছি। তারপর স্বাধীন উঠে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে বাইকের চাবি নিয়ে নিচে নামে। তারপর এই তোর আসার সময় হলো, সব বন্ধুরা আমার বাড়িতে অপেক্ষা করছে, কিন্তু তোর আসার কোনো নামগন্ধই নেই।
তাই চলে আসলাম তোকে নিয়ে যাওয়ার জন্য। বাইক রেখে আয়, আমার বাইকে চল। আর রাস্তায় একটু কাজ আছে, মার্কেটে যেতে হবে। আচ্ছা চল। তারপর স্বাধীন তার বন্ধুর বাইকের পিছে উঠে বসে। স্বাধীনের বন্ধু বাইক চালাতে লাগে। তারপর দোকানে গিয়ে বেশ কিছু ফুল আর পাঞ্জাবি শেরওয়ানি কিনে নিয়ে আসে। তারপর একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। স্বাধীন নেমে পড়ে। গাড়ি পার্কিং লটে রেখে স্বাধীন কি নিয়ে তার বন্ধু বাসার ভিতরে প্রবেশ করে। তখনই সামনের দিকে তাকাতেই স্বাধীন অবাক হয়ে যায়, কারণ তার মা বাবা, স্বাধীনের মা বাবা উঠে স্বাধীনের কাছে আসে। বাবা তুই এসেছিস? তুই না বললি তোর কোন ফ্রেন্ডের চাচাতো বোনের বিয়েতে যাবি? হ্যাঁ বাবা, এটাই তো আমার ফ্রেন্ড, আর এই তো নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। স্বাধীন আপনার ছেলে? আমি তো জানতামই না আঙ্কেল। ও আচ্ছা, তাহলে যা যা যা, সবাইকে মজা কর। তারপর স্বাধীনের বন্ধু তাকে নিয়ে তার রুমে চলে যায়। তাকে আগে থেকেই তার সকল বন্ধুরা বসে আছে। তারপর সবাই মিলে আনন্দ করতে লাগে। এমন সময় কে যেন দরজায় কড়া নাড়ে। স্বাধীনের বন্ধু গিয়ে দরজা খুলে দেয়। তখনই একটা মেয়ে ভিতরে প্রবেশ করে। স্বাধীন সেই দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, সঙ্গে মেয়েটাও। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে নেহা বলে, ভাই তুই প্লিজ বিয়েটা ভেঙে দে, আমি বিয়ে করতে চাই না। কি বলছো আপু? তোমার মাথা ঠিক আছে? বিয়ে করবে না মানে? বাবা চাচা সবাইকে ইনভাইট করেছে, চলে এসেছে। তুমি এখন যদি বিয়ে না করো সবার সামনে মুখ দেখাতে পারবে? সেইটা হয়তো বা জানি না, বাট আমি বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না। তুই কি চাস তোর বোন সবসময় অসুখী থাক? না। তাহলে প্লিজ বিয়েটা কিভাবে ভাঙবে সেটা নিয়ে ভাব। আচ্ছা আপু তুমি যাও, আমি দেখছি কিভাবে বিয়ে ভেঙে দেওয়া যায়। তারপর স্বাধীনের বন্ধু রুমের দরজা লাগিয়ে তাদের কাছে আসে। তোরা তো সব শুনতেই পারলে, এখন কি করবি কর। আমার মাথায় কোনো হাই দিয়ে আসছে না। দেখো, যেহেতু সবাইকে ইনভাইট করা হয়েছে, একটু পর বরযাত্রী চলে আসবে। সেও তো আর কোনো পথ খালি নেই, শুধু একটা পথ ছাড়া, তোর বোনকে নিয়ে পালিয়ে যেতে হবে। কি বলিস তুই? মাথা ঠিক আছে? পালিয়ে যেতে হবে মানে? এখন কোনো পথ আর খালি নাই, সব পথ বন্ধ, তাই পালানোই সব শেষ বুদ্ধি। এটা ঠিক বলেছিস তুই, চল এটাই করি। নিচে গিয়ে সবাইকে কথাটি বলি, আর আমরা বললেই বিশ্বাস করবে। কথাটা বলি সবাই রুম থেকে বেরিয়ে পড়ে। এক এক করে সবাই নিচে যেতে লাগে। স্বাধীন নেহা রুমের সামনে দিয়ে নিচে যাচ্ছিল। তখনই নেহা দরজা খুলে স্বাধীনের কলার টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে আসে। দরজা আটকে দেয়। আরে আপু কি করছো তুমি? ছাড়ো, কেউ দেখে ফেলবে। যার দেখাতে খুব সমস্যা নেই। আর তুই আবু বলছিস কাকে? হ্যাঁ, তোর আপু বলতে কি লজ্জা লাগছে? আর এতদিন পর কোথায় থেকে উধায় হলি? সোজা আমার বিয়ে খেতে চলে এসেছিস। তারপর স্বাধীন তার বিষয়ে বলতে লাগে। তোমাদের যা দেখাতাম আমি মোটেও আমার না। আমার যখন বয়স 14 বছর তখন বাবা আমাকে একটা কথা বলে, অনেক কষ্ট পাই, তাই বাসা থেকে চলে যাই, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখি না। মা কীভাবে যেন আমার নাম্বার জোগাড় করে মার সঙ্গে টুকটাক কথা বলতাম, আর সঙ্গে একটা ছবি নিয়ে গিয়েছিলাম, পরিবারের সবার সেই ছবি দেখতাম। তখন কলেজে ভর্তি হলেই তোদের সঙ্গে পরিচয় হয়, আবার তোর সঙ্গে বিয়েও হয় রাগ দেখিয়ে, যখন আঙ্কেল আন্টির সঙ্গে চলে আসিস। আমি তোর বাসা থেকে জামা কাপড় নিয়ে হোস্টেলে চলে আসি, তখনই মা ফোন করে আর বলে বাবা হার্ট অ্যাটাক করেছে, আর নিজেকে সামলাতে পারি না, দৌড়ে চলে আসি। সব অভিমান ভুলে তারপর আর বাবা যেতে দেয়নি, এইখানে লেখাপড়া করেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তার তোকে তো ডিভোর্স দেওয়া এখনো হয়নি, তাহলে কিভাবে বিয়ে করছিস তুই? কে বিয়ে করেছে? হ্যাঁ, আমার এই বিয়েতে কোনো মত নেই। জোর করে বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে। নেহার কথা শেষ না হতেই বাহিরে অনেকের সমাগম। নেহার দরজায় কড়া নাড়তে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়, তাদের দুজনকে একই রুমে দেখলে সবাই নেগেটিভ কিছু চিন্তা করবে। নেহার মুখে মুচকে হাসি লেখা ফুটে ওঠে, যা দেখে স্বাধীন ভয় পেয়ে যায়। নেহা দৌড়ে দরজা খুলে দেয়। তারপরে সামনে থাকা স্বাধীনের মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। রুমে কাউকে না দেখে শুধু স্বাধীনকে দেখতে পেয়ে যা বোঝার সবাই বুঝে ফেলে, কিন্তু কেউ কিছু বলে না। বিশিষ্ট ব্যবসায়ী ছেলে বলে কথা। সবাই যার যার মতো চলে যায়। সবাই কানাঘুষা করতে লাগে। স্বাধীনের মা নেহাকে উঠিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে, মা তুমি কান্না করো না, এই জানোয়ারটা তোমার সঙ্গে এমন করবে আমি ভাবতেও পারি নাই। আন্টি ওকে বকবেন না, এখন ও কি বুকে আর কি লাভ? আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গিয়েছে। পুরো বাসার সবাই দেখে ফেলেছেন স্বাধীনকে, আর আমাকে এই রুমে এখন আমাকে কে বিয়ে করবে? কে বিয়ে করবে মানে? স্বাধীনই তোকে বিয়ে করবে। বাবা আমি
স্বাধীনের কথা শুনে স্বাধীনের বাবা রেখে তাকায়। স্বাধীন আর কিছুই বলে না, চুপ হয়ে যায়। একটু পর কাজী সাহেব আসে। তারপর স্বাধীন আর নেহার দ্বিতীয়বার বিয়ে পড়ানো হয়, মনোজাত করিয়ে দেয়। অনেকে অনেক কথা বলে। দেখতে দেখতে রাত হয়ে যায়। স্বাধীন বাসর ঘরে যেতে চায় না। তার বন্ধুরা জোর করে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। স্বাধীন সামনে তাকিয়ে দেখে নেহা খাটের উপরে বসে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহা উঠে স্বাধীনের কাছে এগিয়ে আসতে লাগে। প্লিজ এইভাবে এগিয়ে আসবেন না, দেখেন আপনারা যেটা চান তা কখনো সম্ভব না। ধ্যাৎ, আপনি করছিস কেন? এখন থেকে তুইও শুধু তুমিই বলবি। আর এখন কোনো বাধাই আর মানছি না। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছি। এখন তুই চাইলে কিংবা না চাইলে আমাকে তোর স্ত্রীর অধিকার দিতে হবে। কথাটা বলেই নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন উত্তেজিত হয়ে যায়। নেহাকে জড়িয়ে ধরে খাটের উপরে ফেলে দেয়। বাকিটা ইতিহাস। যা জানতে হলে বিয়ে করতে হবে। আর কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমাপ্ত। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।